হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা এর আগের ভিডিওগুলো দেখে ফেলেছো। এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ নিয়ে। তো একবীজপত্রী উদ্ভিদ তুমি যদি চিনতে চাও তাহলে তোমার কি কি জানতে হবে? প্রথমেই এর নাম থেকে আমরা বুঝতে পারি এটা একবীজপত্রী, তাই তো? তাহলে তার প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে এটি হবে একবীজপত্রী। আর কি একটা বীজপত্র থাকবে, আর কি বৈশিষ্ট্য থাকতে পারে? তার গুচ্ছমূল থাকবে। আর গুচ্ছমূল থাকার মানে হচ্ছে নরমালি আমরা উদ্ভিদের অনেক সময় দেখি যে একটা প্রধান মূল মাটির গভীর পর্যন্ত প্রবেশ করে এবং সেখান থেকে শাখা বের হয়, কিন্তু গুচ্ছমূল হচ্ছে একটা জায়গা থেকেই একটা মূলগুলো গুচ্ছ আকারে বের হয়ে মাটির ভিতরে প্রবেশ করতে থাকবে, এটাকে বলি গুচ্ছমূল। আর এই গুচ্ছমূল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপরে রয়েছে সমান্তরাল শিরাবিন্যাস। সমান্তরাল শিরাবিন্যাস থাকছে হচ্ছে তার পাতার মধ্যে। পাতাটাকে তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে শিরাগুলো সমান্তরাল ভাবে একটা আরেকটার পাশে সমান্তরাল ভাবে রয়েছে, জালিকা ভাবে বিন্যস্ত নয়। এরপরে বৈশিষ্ট্য হচ্ছে পুষ্প ট্রাইমেরাস। এখন এই ট্রাইমেরাসের মধ্যে ট্রাই কথাটা দেখলে আমরা সবসময় বুঝি যে তিন বা এই রিলেটেড একটা কথা বুঝাচ্ছে। তো ট্রাইমেরাস বলতে আসলে বোঝায় যখন একটা ফুলের মধ্যে তার পুষ্পপত্রের সংখ্যা ৩ কিংবা ৬ কিংবা ৯, মানে ৩ অথবা ৩-এর গুণিতক আকারে আছে, তখন সেটাকে আমরা বলি পুষ্পটা ট্রাইমেরাস। মানে তার যে পাপড়ি বলো, তার বৃতি বলো, তার পুংস্তবক, এই অংশগুলো ৩ কিংবা ৩-এর গুণিতক আকারে রয়েছে। এরপরে দেখি যে দুটো ছবি রয়েছে, এই দুটো ছবির মধ্যে একটি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। এই যে উদ্ভিদটি রয়েছে এটি হচ্ছে একটি একবীজপত্রী উদ্ভিদ। এই উদ্ভিদটার নিচে দেখবো আমরা গুচ্ছমূল রয়েছে, তারপরে তার যে শিরা পাতাটা, এই পাতাটাকে আমরা যদি সোজা করে দেখতে যাই তাহলে দেখতে পাবো তার মধ্যে সমান্তরাল শিরাবিন্যাস রয়েছে, এভাবে সমান্তরাল অবস্থায় শিরাগুলো রয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে একবীজপত্রী উদ্ভিদের একদম সাধারণ 4টা শনাক্তকারী বৈশিষ্ট্য। এখন আমরা দেখব একবীজপত্রী উদ্ভিদেরই একটি গোত্র রয়েছে বা একটা ফ্যামিলি রয়েছে। এই ফ্যামিলিটা হচ্ছে পোয়েসি, এবং পোয়েসি ফ্যামিলির মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে, তার সাধারণ বৈশিষ্ট্যগুলো কি। এখন পোয়েসি গোত্রতে যাওয়ার আগে পোয়েসি গোত্রটার অর্ডার কোনটা সেটা আমাদের জানতে হবে। এইটি হচ্ছে তার অর্ডার হচ্ছে সাইপারেলস। সাইপারেলস সাইপারেলস অর্ডারের মধ্যে রয়েছে পোয়েসি গোত্র। এরপরে চলে যায় তার কাণ্ডের বৈশিষ্ট্যতে। তার কাণ্ডের মধ্যে রয়েছে যে নলাকার এবং ফাঁপা মধ্যপর্ব বিশিষ্ট, মানে তার বডিটা এরকম নলের মতো হবে। আর ফাঁপা মধ্যপর্ব কি, আমরা যখন ফাঁপা কাণ্ড পড়েছি তখন আমরা জানি যে এই একটা যদি তার নোড হয় বা পর্ব হয় আর এটা যদি তার আরেকটা পর্ব হয়, এই দুইটা পর্বের মাঝখানের জায়গাটা হচ্ছে তার মধ্যপর্ব, আর এটা হবে হচ্ছে ফাঁপা ধরনের, মানে ভেতরটা আমরা ফাঁপা বা খালি দেখতে পাবো, নিরেট অবস্থায় দেখতে পাবো না। এই চারপাশ দিয়ে দেখবো নিরেট, কিন্তু মাঝখানটা থাকবে খালি, তাহলে ফাঁপা মধ্যপর্ব পাচ্ছি। এরপরের বৈশিষ্ট্য কি, তার যে মূল রয়েছে সেই মূলটা কিরকম হবে? মূলটা হবে গুচ্ছমূল ধরনের। এবং গুচ্ছমূল কেন? কারণ আমরা এর আগেই দেখেছি এটা একবীজপত্রী একটি উদ্ভিদ, আর একবীজপত্রী উদ্ভিদের ফ্যামিলি হচ্ছে পোয়েসি। সো এই কারণে তার মূলও হবে একবীজপত্রী উদ্ভিদের সাথে সেম বৈশিষ্ট্য সম্পন্ন। এরপরে দেখি তার পাতা কিরকম। পাতার মধ্যে বলা আছে পাতা সরল ধরনের, মানে যৌগিক পত্র দেখছি না, পাতায় লিগিউল থাকে এবং লিফ শীট থাকে। এই লিগিউল এবং লিফ শীট সম্পর্কে আমরা পরে জানবো। এরপরে দেখি পাতা ছাড়া আর কি বৈশিষ্ট্য। তার যে পুষ্প বিন্যাস বা যেটাকে ইনফ্লোরেসেন্স আমরা বলি, এই সম্পর্কে আমরা এর আগে কিন্তু পড়েছি। তো পোয়েসি গোত্রের ইনফ্লোরেসেন্সটা কিরকম, এখানে আমরা দেখতে পাবো স্পাইকলেট। এবং স্পাইকলেটের মধ্যে কি থাকবে, এখানে একটা পুষ্পিকা থাকতে পারে বা কয়েকটা পুষ্পিকা থাকতে পারে, এবং আমরা এখানে পুষ্পিকা বলছি তার ফুলটাকে, এবং এটার ইংলিশ হচ্ছে ফ্লোরেট। আমরা পোয়েসি গোত্রের ফুলকে পুষ্প বলবো না, এটাকে বলবো পুষ্পিকা। আর এই যে স্পাইকলেটটা, এই স্পাইকলেটের মধ্যে কি থাকবে, ব্লুম থাকবে, প্যালিয়া থাকবে, লেমা থাকবে। আমরা এর আগে যা যা জেনেছিলাম স্পাইকলেট সম্পর্কে সেই সব কিছুই কিন্তু এই পুষ্পবিন্যাসটার মধ্যে থাকবে। এরপরে দেখি পুষ্পিকা কিরকম। পুষ্পিকা
একলিঙ্গ হতে পারে অথবা উভলিঙ্গ হতে পারে, মানে পুষ্পিকার মধ্যে শুধু পুংস্তবক কিংবা স্ত্রীস্তবক থাকতে পারে অথবা দুইটি স্তবকই কিন্তু থাকা সম্ভব। আচ্ছা, এরপরে দেখো বলা আছে পুষ্পপুট নিয়ে। এখন পুষ্পপুট শব্দটা আমাদের জন্য একদমই নতুন, আমরা কখনোই পুষ্পপুট শব্দটা এর আগে কিন্তু পাইনি। পুষ্পপুট জিনিসটা হচ্ছে, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে পেরিয়েন্থ, এবং পুষ্পপুটের আকারটা সাধারণত পরিস্থিতি গোত্রের ক্ষেত্রে ছোট হয় এবং দুইটি থাকতে পারে, সব সময় কিন্তু থাকবে না, এটা আমাদের মনে রাখতে হবে যে থাকা সম্ভব, যদি থাকে তখন দুইটি থাকতে পারে। এবং যদি পুষ্পপুট থাকে তখন এই পুষ্পপুটকে নাম দেওয়া হয় হচ্ছে লোডিকিউল। এই লোডিকিউলটা আমরা দেখতে পাবো যখন আমরা ধান সম্পর্কে পড়বো, তখন আমরা দেখবো সেখানে লোডিকিউল রয়েছে। আর এই যে পুষ্পপুট, এটা আসলে কিভাবে তৈরি হয়? পুষ্পপুটটা তৈরি হয় হচ্ছে যখন ক্যালিক্স এবং দলমণ্ডল বা করলা, এই দুটো জিনিসকে আলাদা করা যায় না, তাদের আকার আকৃতিতে তারা একই রকম দেখায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে পুষ্পপুট। এই দুটো একসাথে মিলে পুষ্পপুট তৈরি করে ফেলে। তো পুষ্পপুট যদি থাকে, দুইটি থাকতে পারে এবং তাদেরকে আমরা বলি লোডিকিউল। এর পরের পয়েন্টে চলে যাই, পুংস্তবক। পুংস্তবকটা হচ্ছে এখানে পরাগধানী হবে রেখাকার এবং সর্বমুখ। রেখাকার কখন বলেছিলাম? যখন পরাগধানীটা এরকম লম্বা সরু ধরনের হয়। আর সর্বমুখ কখন? যখন পৃষ্ঠদেশের মধ্যে একটা ছোট অংশের সাথে পুংদণ্ডটা যুক্ত থাকে পরাগধানীতে, এবং এ কারণে এই পরাগধানীটা চারপাশে দুলতে পারে, বেশ চারপাশ দিয়ে সুন্দরভাবে সে দুলতে পারবে বাতাসে, এই জন্য এটাকে বলছি সর্বমুখ। আর লম্বা সরু হওয়ার কারণে এটা হচ্ছে রেখাকার। আচ্ছা, এই পুংকেশর নিয়ে মানে পুংস্তবক নিয়ে আরো কিছু পয়েন্ট রয়েছে, যেমন এদের যে পুংকেশরের সংখ্যা, এই পুংকেশরের সংখ্যা সাধারণত হয় হচ্ছে 3টি। কেন 3টি হয়? কারণ হচ্ছে এখানে আমরা পড়েছিলাম একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ট্রাইমেরাস ধরনের হয়, এই জন্য পুংকেশর, তাদের যে পুংকেশর, এই পুংকেশরের সংখ্যা সাধারণত 3টি থাকে। কিন্তু আমরা যখন ধান সম্পর্কে পড়ব, ধানের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তার পুংকেশরের সংখ্যা 6টি। দেখো 3-এর গুণিতক হিসেবে কিন্তু রয়েছে। এর পরের পয়েন্টটা কি? স্ত্রীস্তবক নিয়ে। স্ত্রীস্তবকের মধ্যে আমরা পাচ্ছি তার গর্ভপত্র হচ্ছে একটি, গর্ভমুণ্ড হচ্ছে 2টি, এবং তার গর্ভমুণ্ডটা পালকের মতো, আর ডিম্বক থাকছে একটি, মানে একটা গর্ভপত্রের মাথায় 2টি গর্ভমুণ্ড তৈরি হয়ে আছে। গর্ভমুণ্ডটা পালকের মতো দেখতে, এরকম ধরনের দুই পাশে ছড়ানো থাকবে এবং ছোট ছোট আঁশ যুক্ত হবে, সেজন্য বলছি পালকের মতো। এবং তাদের রয়েছে একটি ডিম্বক, মানে গর্ভাশয়ের ভেতরে আমি একটা ডিম্বক দেখতে পাবো। এরপরে দেখো অমরা বিন্যাসটা কিরকম। অমরা বিন্যাসটা হচ্ছে মূলীয়, মানে গর্ভাশয়ের এই নিচের দিকে থাকবে তার অমরা, সো ডিম্বকটা নিচ থেকে এভাবে উঠে আসবে, এটা হচ্ছে তার ডিম্বক। ওকে, এর পরের বৈশিষ্ট্যটা কি? তার ফল কি ধরনের? ফলটা হচ্ছে ক্যারিওপসিস ধরনের। ক্যারিওপসিসটা আমরা কখন বলি? আমরা অলরেডি জানি যখন ফলের মধ্যে আমরা দেখি যে ফল ত্বক এবং বীজত্বক, এই দুটো জিনিস যখন একসাথে সংযুক্ত অবস্থা থাকে তখন সেটাকে আমরা বলি ক্যারিওপসিস। যেমন আমরা একটা ধানের কথা যদি চিন্তা করি, ধানটা হচ্ছে একটা ক্যারিওপসিস ধরনের ফল, এবং আমরা জানি যে এটা এক প্রকোষ্ঠী হবে। তো এটা হচ্ছে ক্যারিওপসিস ফলের বৈশিষ্ট্য। এরপরে দেখি যে বীজটা কিরকম। ফল জানলাম, এখন বীজ সম্পর্কে দেখি। তার বীজটা হবে অবশ্য শস্যল ধরনের, মানে এন্ডোস্পার্মটা সুন্দরভাবে সেখানে বজায় থাকবে, এন্ডোস্পার্মটাকে সে জমা করে রাখছে। এরপরে দেখো আরো বৈশিষ্ট্য রয়েছে বীজের মধ্যে। আরেকটা বৈশিষ্ট্য হতে পারে যে তার যে বীজ, যেটা সেই বীজের ভ্রূণটা হবে এক কোণায় অবস্থিত, এই পাশে থাকবে হচ্ছে বীজটার এমব্রায়োটা, সো ভ্রূণটা হচ্ছে এক কোণায় অবস্থিত। আচ্ছা, এরপরে আমরা দেখি এই ছবিটার দিকে যদি তাকাই, এই ছবিটা হচ্ছে একটি ধান গাছের ছবি, পয়সী গোত্রের অন্যতম একটি উদ্ভিদ। এবং ধান গাছের ছবিটার মধ্যে আমরা যদি নামগুলোকে দেখি, অংশগুলো কি কি রয়েছে, প্রথমে আমরা দেখছি একটা মূল রয়েছে, তারপরে মূলের পরে রয়েছে
তার কিছু নোডাল মূল। নোডাল মূল কখন বলছি? যখন কোনো একটা পর্বের অংশ থেকে মূল বের হয় তখন সেটাকে আমরা বলছি নোডাল মূল। তারপরে রয়েছে ইন্টারনোড। ইন্টারনোড জিনিসটা আমরা জানি অলরেডি, যখন মধ্যপর্ব থাকে সেই মধ্যপর্বকে বলা হয় হচ্ছে ইন্টারনোড। এরপরে টিলার হচ্ছে একটা ধান গাছের বৈশিষ্ট্য, তার বডি থেকে টিলার বের হয় এবং এটা হচ্ছে একটা পর্ব, একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। আচ্ছা, এখন দেখো এখানে লিফ শীট কথাটা রয়েছে। এখন লিফ শীট সম্পর্কে আমরা জানবো। আমি যদি এই ছবিটাকে আরেকটু ক্লোজ করে দেখতে চাই, কাছ থেকে ভালোভাবে দেখতে যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে লিফ শীট কথাটার সাথেও আরো বেশ কয়েকটা কথা রয়েছে। এই যে এতটুকু অংশ, এই পুরো অংশটা হচ্ছে একটা পাতার অংশ, পুরোটাই হচ্ছে পাতা, আর এটা হচ্ছে তার কাণ্ডের অংশ। দেখো কাণ্ডটাকে যদি চিন্তা করি হচ্ছে এইটুক জুড়ে পুরাটাই কাণ্ড। সো কাণ্ডটাকে পাতার একটা অংশ ঘিরে রেখেছে বা আবৃত করে রেখেছে, বেষ্টিত করে রাখছে। যখন একটা পাতার কোনো একটা অংশ কাণ্ডের চারপাশকে ঘিরে রাখে তখন সেই অংশটুকুকে আমরা বলি হচ্ছে লিফ শীট। মনে করো এই পাতাটার এই নিচের অংশটুকু হচ্ছে কাণ্ডকে ঘিরে রাখে, আর ঘিরে রাখলে সেটা দেখতে কিরকম হবে? সেটা দেখতে হবে হচ্ছে এইরকম ধরনের হবে, চারপাশ দিয়ে সে কাণ্ডটাকে ঘিরে রাখছে। ওকে, এইটুকু হচ্ছে সেই লিফ শীটটা। ওকে, এখন লিফ শীট ছাড়াও বলা আছে হচ্ছে লিফ ব্লেড সম্পর্কে। এই যে এতটুকু অংশ, এই অংশটা হচ্ছে লিফ ব্লেড বা পাতা, যেটা এই যে এই অংশগুলো হচ্ছে তার লিফ ব্লেড। এখন লিগিউলটা কি? যখন এই লিফ ব্লেড আর এই যে লিফ শীট, এই দুটো অংশ যেই জায়গাটায় যুক্ত, সেই জায়গাটার মধ্যে একটা পাতলা মেমব্রেনের মতো একটা পর্দার মতো অংশ রয়েছে, সেই অংশটাকে আমরা বলি হচ্ছে লিগিউল। জিনিসটা দেখতে হবে হচ্ছে অনেকটা এরকম। মনে করো এটা হচ্ছে সেই পাতাটা এবং লিগিউলটা হবে হচ্ছে এইরকম ধরনের দেখতে, ঠিক লিফ শীট আর লিফ ব্লেডের সংযোগ স্থলে। আর অরিকল হচ্ছে এই লিগিউল ছাড়া আরেকটা অংশ থাকে বেশ লম্বা চিকন সুতার মতো, সেই অংশটাকে আমরা বলি অরিকল। দেখো এখানে একটা লম্বা অংশকে অরিকল হিসেবে চিহ্নিত করা রয়েছে। তাহলে আমরা বুঝে গেলাম যে পাতার মধ্যে লিফ ব্লেড রয়েছে, লিফ শীট রয়েছে, লিগিউল এবং অরিকল এই দুটার সংযোগ স্থলে রয়েছে। তাহলে পাতা সম্পর্কে আমরা সবকিছু জেনে গেলাম। এখন আমরা দেখব যে একটা ধান গাছের যে ফ্লোরেটটা রয়েছে, সেই ধান গাছের ফ্লোরেটটা সম্পর্কে আমরা যা যা বৈশিষ্ট্য পোয়েসি গোত্রে পড়েছি, অধিকাংশ বৈশিষ্ট্যই আসলে ধানের সাথে মিলে যাচ্ছে, কারণ ধান পোয়েসি গোত্রের একটা প্রধান উদ্ভিদ এবং ধানের কথা চিন্তা করে কিন্তু পোয়েসি গোত্রের বৈশিষ্ট্যগুলোকে আমরা সহজে মনে রাখতে পারি। এখন দেখো এই যে ধানের একটা ছড়া, এই ধানের ছড়াটার ভেতরে কি রয়েছে? স্পাইকলেট রয়েছে। এই ছোট ছোট অংশগুলো হচ্ছে তার স্পাইকলেট। এখন আমরা দেখব তার স্পাইকলেটটা দেখতে কিরকম। আমরা জানি অলরেডি স্পাইকলেটটা কিরকম, তাও আমরা ভালোভাবে এখন দেখব। দেখো এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা হচ্ছে একটা ধানের স্পাইকলেট, এবং যখন ধানের সময় হয় তার এই পুং দণ্ডগুলো, তার পরাগধানীগুলো ম্যাচিউরড হয়, তখন সেগুলো কিন্তু এরকম ভেতর থেকে বের হয়ে এসে বাতাসে এরকম দুলতে থাকে। আচ্ছা, এখন দেখি যে স্পাইকলেটের গঠনটা কিরকম। স্পাইকলেটের গঠনের দিকে যদি তাকাই, প্রথমেই আমি দেখতে পাচ্ছি অপুষ্পক গ্লুম রয়েছে। আচ্ছা, অপুষ্পক গ্লুম জিনিসটা কি? যেই গ্লুমের কক্ষ থেকে এই ছোট ছোট যে অংশ দুটো রয়েছে, এই দুটো অংশের ভেতর থেকে কখনো এই স্ত্রী স্তবক পুংস্তবক এগুলো তৈরি হয়ে আসছে না, তখন সেটাকে আমরা বলছি অপুষ্পক গ্লুম। এবং অপুষ্পক গ্লুম থাকবে হচ্ছে দুইটি, আর এই অপুষ্পক গ্লুমকে কিন্তু শূন্য গ্লুম, শুকনো গ্লুম, এমটি গ্লুম এরকম অনেক নামেই কিন্তু বলা হয়। সো যদি কখনো শুকনো গ্লুম বলা হয় তাহলেও সেটা কিন্তু অপুষ্পক গ্লুমকেই বোঝাচ্ছে। যখন সেটাকে শূন্য গ্লুম বলা হচ্ছে তখন কিন্তু অপুষ্পক গ্লুমকেই বোঝানো হচ্ছে। আচ্ছা, এই দুটি শুকনো গ্লুমের উপরে, মনে করো এই দুটা হচ্ছে ছোট্ট দুটা গ্লুমের অংশ, তার উপরে যেই গ্লুমটা থাকবে সেই গ্লুমটার নাম হচ্ছে লেমা। তার মানে প্রথম অংশটা হচ্ছে লেমা এবং লেমাটা হবে বড়, আর প্যালিয়া হচ্ছে পরবর্তী গ্লুমটা। প্যালিয়া যেটা, সেই প্যালিয়াটা আকারে ছোট এবং লেমার ভেতরে সেটা ঢোকানো অবস্থায় থাকে। এই ছবিটার দিকে যদি তাকাও, এই যে অংশটা রয়েছে এই অংশটা হচ্ছে তার লেমা,
আর এই অংশটা হচ্ছে তার প্যালিয়া। দেখো এটা আকারে ছোট, এই অংশটা এটার ভেতরে প্রবেশ করে পুরো একটা প্রকোষ্ঠকে আটকে ধরে রাখতে পারে। আচ্ছা, আমরা তাহলে লেমা প্যালিয়া সম্পর্কে জেনে গেলাম। এখন লেমা প্যালিয়ার পরে কি রয়েছে? লেমা এবং প্যালিয়া যেটা, তারপরে তারা দুটো একসাথে মিলেই মাঝখানে একটা প্রকোষ্ঠ তৈরি করে। সেই প্রকোষ্ঠের ভেতরে থাকবে হচ্ছে, প্রথমেই পাবো পুষ্পপুট বা লোডিকিউল, যেটা আমরা এর আগে কিন্তু জেনেছি। এবং পুষ্পপুটটা থাকবে প্রথমে, তারপরে তার উপরে পাবো হচ্ছে আমরা তাদের পুংকেশরটা। মনে করো এই দণ্ডটার উপরে যদি অবস্থান করে, সেই দণ্ডের মধ্যে দুইটা অপুষ্পক ব্লুম পেলাম, একটা পেলাম লেমা, একটা পেলাম হচ্ছে প্যালিয়া, এবং তারপরে পেলাম দুটি লোডিকিউল। এখন আমরা দেখবো হচ্ছে তার পুংস্তবকটা রয়েছে, এবং পুংস্তবকের মধ্যে আমরা দেখতে পাবো যে তার পুংকেশরগুলো এরকম লম্বা দণ্ডযুক্ত, এবং তার মাথায় পরাগধানীগুলো রয়েছে যেটা ইজিলি সব দিকে দুলতে পারে। আরো উপরে যদি উঠি, তখন দেখতে পাবো তার গর্ভাশয়, এবং তার যে পালকের মতো আমরা গর্ভমুণ্ডের কথা বলেছিলাম, সেই পালকের মতো গর্ভমুণ্ড, বড় আকারের একটা গর্ভমুণ্ড। তাহলে এই ছবিটা দিয়ে আমরা বুঝতে পারছি যে সবার উপরে তার গর্ভাশয়টা অবস্থান করছে। স্ত্রী স্তবকের মধ্যে তার স্টিগমা রয়েছে, স্টাইল রয়েছে, ওভারি রয়েছে। দেখো স্টাইল বা গর্ভদণ্ড যেটা, সেটা আসলে খুব বেশি বড় না, ছোট। ওভারিটা গোল ধরনের হবে, এবং স্টিগমাটা বা গর্ভমুণ্ড যেটা, সেই গর্ভমুণ্ডটা বড় এবং এরকম আঁশযুক্ত। এরপরের ছবিটায় যদি যাই, এই ছবিটাতে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি প্রথমে গ্লুম 1, তারপর হচ্ছে গ্লুম 2, তারপরে রয়েছে লেমা, তারপরে রয়েছে প্যালিয়া, এবং তারপরে রয়েছে লোডিকিউল, তারপরে রয়েছে পুংদণ্ড, পরাগধানী, এই জিনিসগুলো চিহ্নিত করা রয়েছে। এরপরে রয়েছে তার গর্ভমুণ্ড, এরপরে রয়েছে তার গর্ভাশয়। তাহলে আস্তে আস্তে উপর দিকে আসছে, প্রথমে থাকছে গ্লুম 1, তারপরে 2, তারপর লেমা, প্যালিয়া, লোডিকিউল, এরপর এই পুংস্তবকটা, এরপর হচ্ছে স্ত্রী স্তবকটা। একদম সর্বোচ্চ অংশে হচ্ছে তার স্ত্রী স্তবকটা থাকছে। এখন দেখো একটা ধানের যদি পুষ্প প্রতীক আঁকি, পুষ্প প্রতীক আঁকতে হলে প্রথমেই কি আঁকবো? মাতৃ অক্ষ আঁকবো। মাতৃ অক্ষের পরে কি পাচ্ছি? তার প্যালিয়া পাচ্ছি। তার মানে আমি এই ছবিটার দিকে যদি তাকাই, এখান দিয়ে যদি একটা দণ্ড কল্পনা করি এই বরাবর, এবং এটা থাকবে হচ্ছে যেই অংশটার সাথে যুক্ত, যেই র্যাকিসের সাথে যুক্ত, সেই র্যাকিসটা থাকবে হচ্ছে তাহলে এই বরাবর। কেন? এখানে এটা হচ্ছে প্যালিয়া, এবং প্যালিয়ার কাছেই হচ্ছে তার মাতৃ অক্ষ আমি যেহেতু এঁকেছি, তাহলে জিনিসটা এইভাবে থাকবে। ওকে, তাহলে মাতৃ অক্ষের পরে আঁকলাম প্যালিয়া, এবং দেখো প্যালিয়ার দুইটা মাথা এই লেমার অংশের ভেতরে কিন্তু ঢুকানো, তার মানে প্যালিয়া লেমার ভেতরে প্রবেশ করে থাকছে, ঢুকে থাকছে, এবং মাঝখানে একটা প্রকোষ্ঠ তৈরি করে আছে। আচ্ছা, এখন লোডিকিউলটা কোথায় থাকছে? লোডিকিউলটা থাকছে হচ্ছে লেমা যেই প্রকোষ্ঠটা তৈরি করে, আমি যদি এই মাছ বরাবর একটা অর্ধেক প্রকোষ্ঠ চিন্তা করি, এই পাশের অর্ধেক প্রকোষ্ঠের মধ্যে থাকছে হচ্ছে লোডিকিউল। এবং পুংকেশর ধানের ক্ষেত্রে পাই হচ্ছে 6টি, এবং এই পুংকেশরের মধ্যে 3টি পুংকেশর থাকবে হচ্ছে লেমার প্রকোষ্ঠে, আর বাকি 3টি থাকবে প্যালিয়ার প্রকোষ্ঠে। দেখো 1, 2, 3 এখানে, বাকি 3টি হচ্ছে এই প্রকোষ্ঠের মধ্যে, তার মানে 2টা ভাগে থাকছে। আর একদম মাঝখানে এই মাঝ বরাবর থাকছে হচ্ছে তার গর্ভাশয়। গর্ভাশয়ের ছবিটা যদি দেখো, তাহলে দেখেই বুঝতে পারছো তার যেই অমরা বিন্যাসটা, সেটা হচ্ছে আসলে মূলীয় ধরনের। মূলীয় ধরনের হওয়ার কারণে কাটার পরে এই মাঝখানে একটা ডিম্বকের অংশ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং তার যেই ডিম্বকটা, সেটা একদম খাড়া ভাবে অবস্থান করে, মানে এই গর্ভাশয়ের ঠিক মাঝখানে এরকম খাড়া ভাবে তার ডিম্বকটা কিন্তু অবস্থান করবে। ওকে, তারপরে আমরা আরো একটা জিনিস এখান থেকে মনে রাখতে পারি, এই যে গর্ভাশয়টা দেখলাম, এই গর্ভাশয়ের চেহারা দেখেই বুঝতে পারছি এখানে প্রকোষ্ঠ কিন্তু একটা, তাহলে বলতেই পারি এটা হচ্ছে এক প্রকোষ্ঠী। তাহলে অনেকগুলো জিনিস সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন চলে যাই পরবর্তী স্লাইডে। পরবর্তীতে বলা আছে যে বাঁশকে কেন ঘাস বলা হয়। তো বাঁশকে কেন ঘাস বলা হয় সেটা বলার আগে একটা ছোট্ট জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই পয়সী গোত্রের ধানের মধ্যে তার যে পুষ্প সংকেতটা আসলে কি রকম।
ওকে, তাহলে এখন আসো আমরা পুষ্প সংকেতটা লিখি। যেহেতু আমরা পুষ্প প্রতীকটা জানলাম, তাহলে পুষ্প সংকেতটাও এখন দ্রুত আমরা জেনে ফেলতে পারবো, দ্রুত লিখে ফেলতে পারবো। এখন পুষ্প সংকেত কিভাবে লিখতে হয় সেটা আমরা জানি অলরেডি। তো পুষ্প সংকেতের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে কি লিখতে পারি, তার মঞ্জরি পত্র আছে কিনা, উপমঞ্জরি পত্র আছে কিনা, বৃতি উপবৃতি এই সব আছে কিনা, তারপরে দল আছে কিনা, এই সব কিন্তু আমরা সিরিয়ালি লিখবো। এখন দেখো, আমি যদি মাতৃ অক্ষর থেকে এখন বাইরের থেকে চিন্তা করি যে এই পাশ থেকে কি কি আছে, তার পাচ্ছি প্যালিয়া, বাহিরের অংশের মধ্যে পাচ্ছি প্যালিয়া এবং লেমা। এখন প্যালিয়া আর লেমা এই দুটাকে আমি কিসে ফেলবো? এটা কি বৃতি, নাকি এটা দল, নাকি এটা মঞ্জরি পত্র? আমরা সবসময় মনে রাখবো যে আমরা যেই লেমা রয়েছে, লেমাকে আমরা তুলনা করব মঞ্জরি পত্রের সাথে, আর প্যালিয়াকে তুলনা করব উপমঞ্জরি পত্রের সাথে। তাহলে আমরা কি কি লিখলাম? মঞ্জরি পত্র লিখলাম এবং উপমঞ্জরি পত্রের কথাও কিন্তু লিখে ফেললাম। এরপরে কি আছে? এরপরে ফুলটা এক প্রতিসম কিনা সেটা দেখব, এবং এটা আসলে এক প্রতিসম হওয়ার কারণে এখানে আমি চিহ্ন দিতে পারি, হচ্ছে এরকম একটা চিহ্ন দিতে পারি। এরপরে দেখবো এটা উভলিঙ্গ নাকি একলিঙ্গ। যেহেতু আমি দেখতে পাচ্ছি যে এখানে স্ত্রীস্তবক রয়েছে, পুংস্তবক দুটাই রয়েছে, এই জন্য এটা অবশ্যই উভলিঙ্গ। এবং উভলিঙ্গের জন্য আমরা কি চিহ্ন দিব? এরকম একটা গোল দাগ দিব, উপরে তার পুংস্তবকের জন্য পুরুষ নির্দেশক চিহ্নটা দিব এবং নিচ দিয়ে স্ত্রী নির্দেশক চিহ্নটা দিব। তারপরে লিখবো হচ্ছে, দেখো আমরা লেমা এবং প্যালিয়া সম্পর্কে কিন্তু লিখে ফেলেছি। এখন আমাদের কি রয়েছে? লেমা প্যালিয়ার পরে লোডিকিউল রয়েছে, তাই না? সো লোডিকিউল জিনিসটা হচ্ছে পেরিয়ান্থ বা পুষ্পপুট, তাই এটাকে লিখবো পুট দিয়ে নিচে লিখবো 2, কারণ পুষ্পপুট রয়েছে 2টি। এবং তার পুংস্তবক নিয়ে এখন লিখবো। তার পুংস্তবকটা কি? তার পুংস্তবকটা হচ্ছে 3টি করে 2টা প্রকোষ্ঠে ভাগ হয়ে আছে, মানে টোটাল 6টা, কিন্তু 3টা হচ্ছে লেমার প্রকোষ্ঠে, 3টা হচ্ছে প্যালিয়ার প্রকোষ্ঠে। 2টা যেহেতু একদম স্পষ্ট 2টা ভাগে ভাগ হয়ে আছে, এর জন্য এটাকে আমরা 3 + 3 2 ভাগে লিখি। এবং যদি এই অংশটার থেকে আমরা দেখি, এরকম একটা দণ্ড থেকে চিন্তা করি যে নিচে লোডিকিউল রয়েছে, উপরে গর্ভাশয় রয়েছে, তাহলে পুংকেশরগুলো কিভাবে থাকে? স্পষ্টভাবে সেগুলো এরকম 2টি ভাগ হয়ে থাকে, এরকম দেখা যায়। সো এটার জন্য 3, এটার জন্য 3 আমরা আলাদা করে লিখলাম। এরপরে পুংস্তবকের পরে রয়েছে তার স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের জন্য তার গর্ভাশয়টা কিরকম? আমরা প্রথমে লিখবো হচ্ছে গ, এবং একটা নিচে দাগ দিব আর লিখবো হচ্ছে 1, কারণ তার গর্ভাশয় বা গর্ভ পত্রের সংখ্যা কয়টা? 1টা, এবং গর্ভাশয়টা সবকিছুর উপরে, সবকিছু গর্ভাশয়ের নিচে অবস্থান করছে। দেখো এই অংশটা যে গর্ভাশয়, যেটা এই গর্ভাশয়ের নিচ দিয়ে হচ্ছে বাকি অংশ, সবার উপরে গর্ভাশয়, এই জন্য গটাকে উপরে লিখে নিচে আমরা একটা দাগ দিয়ে দিয়েছি। তাহলে আমরা পুষ্প সংকেতে যদি আবার একটু খেয়াল করি, প্রথমে বাহির থেকে চিন্তা করি, প্যালিয়া এবং লেমা এই 2টা সম্পর্কে আমরা লিখলাম। এরপরে আমরা সেটা উভলিঙ্গ কিনা এক প্রতিসম কিনা এই সবকিছু আমরা লিখলাম। তারপরে আমরা লিখলাম হচ্ছে পুষ্পপুট সম্পর্কে। এই পুষ্পপুট সম্পর্কে, পুষ্পপুট পার হয়ে আমরা পাচ্ছি তার পুংস্তবক, এই পুংস্তবক গুলো সম্পর্কে লিখলাম। এবং কেন্দ্রে পাচ্ছি তার গর্ভাশয়, সো গর্ভাশয় সম্পর্কে সবার শেষে লিখলাম। সবসময় কিন্তু আমরা পুষ্প সংকেত লেখার সময় কি করি? বাহির থেকে আস্তে আস্তে কেন্দ্র পর্যন্ত যাই এবং কেন্দ্রের জিনিসটাকে সবার লাস্টে গিয়ে লিখি। তো এটা ছিল হচ্ছে পুষ্প সংকেত ধানের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখি বাঁশকে কেন ঘাস বলা হয়। এটা বেশ ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এবং প্রশ্নটা এসেও থাকে, অল্প কিছু মার্কসের জন্য আসতে পারে অথবা এমসিকিউতে কিন্তু আসতে পারে। এখন বাঁশকে ঘাস বলার কারণ কি? আমরা যদি দেখি, তার ফাঁপা মধ্যপর্ব রয়েছে, আর ফাঁপা মধ্যপর্ব পোয়েসি গোত্রেরই একটি বৈশিষ্ট্য। আর পোয়েসি গোত্রকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় হচ্ছে ঘাস গোত্র বা গ্রাস ফ্যামিলি, এটাকে বলাই হচ্ছে এখানে ঘাস রয়েছে। আচ্ছা, এরপরে চলে যায় তার ফুলের বৈশিষ্ট্যতে। ফুলের যে বৈশিষ্ট্যটা, সেই ফুলের মধ্যেও কিন্তু সেম ধানের মতো বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি, এবং দেখতেও কিন্তু একদম ধানের স্পাইকলেটটার মতো হয়, তবে আকারে একটু বড় হয়। এবং বাঁশ উদ্ভিদের যে পুষ্পিকা, সেটার মধ্যেও কিন্তু 6টি
পুংকেশর থাকে, সেই পুংকেশরও কিন্তু দুইটা আলাদা ভাগে ভাগ হয়ে থাকে। ধানে যেরকম আমরা 3+3 করে লিখলাম, বাঁশের ক্ষেত্রে আমরা সেম জিনিস লিখতে পারবো। এই জন্যকে আমরা বাঁশকে বলি হচ্ছে ঘাস। তো আমরা এই প্রশ্নের উত্তরটা কিন্তু জেনে গেলাম। এরপরে দেখি যে বাঁশের এই ছবিটার মধ্যে দেখো দেখাই যাচ্ছে বাঁশের একটা অন্ততক দেখা যাচ্ছে, বহিতক দেখা যাচ্ছে এবং নোডাল ডায়াফ্রাম দেখা যাচ্ছে, একটা ইন্টারনোডাল রিজিয়ন দেখা যাচ্ছে এবং নোড দেখা যাচ্ছে। নোড যেটা, এটা হচ্ছে তার পর্ব, এই অংশটা এটাও একটা পর্ব এবং দুটার মাঝখানে হচ্ছে তার মধ্য পর্ব, এটা একটা পর্ব, এখানেও রয়েছে একটা পর্ব এবং এটা হচ্ছে তার মধ্য পর্ব এবং মধ্য পর্বটা দেখো একদম ফাঁকা দেখা যাচ্ছে, সো ফাঁপা মধ্য পর্ব। এবং এই জায়গাটায় নোডাল ডায়াফ্রাম মানে হচ্ছে তার যে নোডটা বা পর্ব, এই পর্বের মধ্যে একটা ডায়াফ্রাম বা একটা নিরেট অংশ আমরা দেখতে পাবো। সো এটা হচ্ছে তার নোডাল ডায়াফ্রাম, যেটা দুইটা মধ্য পর্বকে আলাদা করে রাখছে। তো আমরা বুঝলাম বাঁশ আসলে ঘাস গোত্রের। এখন দেখি কেন পয়সী গোত্রকে আমরা এত গুরুত্ব সহকারে পড়ি। দেখো আমি যতবারই পয়সী গোত্র নিয়ে কথা বলেছি, প্রত্যেকবারই কি বলেছি, প্রত্যেকবারই আমি কথা বলেছি হচ্ছে তাদের যেই ধান রয়েছে, ধান সম্পর্কে। আর ধান আমাদের কি কাজে লাগে, আমরা অবশ্যই যে জানি যে ধান আমরা চাষ করি কি করি, আমাদের প্রধান খাদ্য যে ভাত, সেই ভাত আসেই হচ্ছে ধান থেকে। তার মানে পয়সী গোত্র থেকে আমরা আমাদের প্রধান খাদ্য পাচ্ছি। এবং এই যে খাদ্য হিসেবে যে ধান শুধু যে ভাত খায় তা কিন্তু না, এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা চিড়া তৈরি করতে পারি, তারপরে আমরা মুড়ি তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের আমরা পিঠা খেয়ে থাকি, যেটা হচ্ছে বাঙালিদের একটা ঐতিহ্য। তার মানে সবকিছুই কিন্তু খাবারের ম্যাক্সিমাম জিনিসই আমরা ডিপেন্ড করছি ধানের উপর। আচ্ছা, এরপরে দেখো গম। গম সম্পর্কে গেলে বলতে পারি যে যেই গম চাষ করা হয় সেই গম দিয়ে আটা তৈরি করা হয়। তার মানে গম হচ্ছে আটা তৈরির জন্য আমাদের অবশ্যই প্রয়োজন। এছাড়া আমরা যে সুজি, তারপরে ময়দা, এই সব কিছু কিন্তু গম দিয়ে তৈরি করা হয়। এই সব কিছুই আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা রুটি খাচ্ছি, পাউরুটি খাচ্ছি, সব কিছুতে এই আটাটা কিন্তু লাগছে। এরপর আছে ভুট্টা। ভুট্টা থেকেও কিন্তু আটার মতো অংশ তৈরি করা হচ্ছে। এছাড়া আমরা যেই পপকর্ন খাচ্ছি, বিভিন্ন জায়গায় গেলে আমরা রাস্তাঘাটে পপকর্ন খাই, কিংবা একটা মুভি দেখতে গেলে থিয়েটারে, সেখানে আমরা পপকর্ন খাই, সেই জিনিসগুলো আসছে কোথা থেকে, ভুট্টা থেকে। এবং এই ভুট্টা থেকে কিন্তু আরো একটি খাবার রয়েছে যেটা বর্তমানে বেশ জনপ্রিয়, সেটা হচ্ছে কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সও কিন্তু তৈরি হয় হচ্ছে এই ভুট্টা থেকে। আচ্ছা, তাহলে ভুট্টার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। এরপরে দেখি জব। জব কি, জব হচ্ছে বার্লি। এবং এই যে বার্লি কথাটি কিন্তু আমরা অনেক শুনেছি, আমরা যখন হরলিক্স বা কমপ্লেন এই ধরনের খাবার খাই, সেখানে কিন্তু আমরা দেখবো যে লেখা রয়েছে বার্লি, কিংবা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেও কিন্তু এই হরলিক্সের মধ্যে বার্লি রয়েছে এই কথাটা বলা হয়। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে জব বা বার্লি এটাও কিন্তু আটার মতো একটা অংশ তৈরি করছে, আটা তৈরি করছে। এই জিনিসটা দিয়েও পরবর্তীতে আমরা খাবার তৈরি করছি। এরপর রয়েছে আখ। আখ দিয়ে আমরা কি করি, আখ থেকে তৈরি হয় হচ্ছে চিনি। চিনি তৈরি হতে পারে, এছাড়া আমরা আখের গুড় খেয়ে থাকি। সো আখ থেকে চিনি, গুড়, এই জিনিসগুলো তৈরি হচ্ছে। এছাড়াও এখান থেকে কিন্তু অ্যালকোহলও তৈরি করা হয়। তারপর রয়েছে লেমন ঘাস, বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি হচ্ছে লেবু ঘাসের মতো, লেবু ঘাস, এবং এর গন্ধটা হচ্ছে লেবুর মতো সুগন্ধযুক্ত। আমরা বিভিন্ন ধরনের তেল তৈরিতে বা প্রসাধনী সামগ্রী তৈরিতে, এমনকি স্যুপ যখন আমরা রান্না করি সেখানেও কিন্তু এই লেমন ঘাস দেওয়া হয় তার সুগন্ধের জন্য। তো আমরা বুঝলাম খাদ্য হিসেবে আসলে পয়সী গোত্র অনেক গুরুত্বপূর্ণ। এরপরে চলে যায় পশু খাদ্য হিসেবে। দেখো পশু খাদ্য হিসেবে কিন্তু এইটার অনেক গুরুত্ব রয়েছে। যারা গরু ছাগল লালন পালন করে তাদের জন্য কিন্তু এই পয়সী গোত্রের উদ্ভিদগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ পশু খাদ্য হিসেবে প্রথমেই আমরা ধান থেকে কি পাচ্ছি, খড় পাচ্ছি, গম থেকেও আমরা খড় পাচ্ছি, তারপরে কুড়া পাচ্ছি। এরপর যে ভুট্টা রয়েছে সেই ভুট্টাকেও কিন্তু গরু ছাগল খাচ্ছে, গরু স্পেশালি খাচ্ছে। এরপরে দেখো দুর্বা ঘাস। দুর্বা ঘাসও কিন্তু গরুকে খাওয়ানো হচ্ছে। এছাড়া এই যে ভুট্টা, তারপরে কুড়া, এই জিনিসগুলো দিয়ে কিন্তু হাঁস মুরগির খাবার
তৈরি করা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যে সকল প্রাণী লালন পালন করে থাকি অর্থনৈতিক উদ্দেশ্যে, সেই সকল কিছু খাবার কিন্তু আসছে পোয়েসি গোত্রের উদ্ভিদগুলো থেকেই। ওকে, এরপরে রয়েছে কাগজ তৈরিতে। আমরা যে কাগজ ব্যবহার করি, আমরা লিখছি, খাতা দেখছি, এছাড়া আমরা যে বই পড়ছি, সবকিছুর কাগজ কি দিয়ে তৈরি হতে পারে? নলখাগড়া দিয়ে এবং বাঁশ দিয়ে। এই নলখাগড়া এবং বাঁশ, এই দুইটা জিনিসই কিন্তু কাগজের মণ্ড তৈরিতে ব্যবহার হয় এবং তারা পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত। তাহলে বাঁশের একটা বেশ ভালো ব্যবহার কিন্তু আমরা জেনে গেলাম। তারপরে রয়েছে জ্বালানি। জ্বালানির মধ্যে কি রয়েছে? জ্বালানির মধ্যে আমরা দেখতে পাবো ভুট্টা, আখ, গম, ধান, এই সব কিছুই কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। গমের খড়, তারপর ধানের খড়, এই জিনিসগুলো জ্বালানি হিসেবে রয়েছে। আখের যে ছোবড়া, তারপর ভুট্টার যে ফেলে দেওয়া অংশটা, শুকনো অংশটা, এই সব কিছুই কিন্তু জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এবং গৃহ নির্মাণ ও আসবাব তৈরিতে কি রয়েছে? বাঁশ ব্যবহার করা হয়। আমরা জানি যে বেড়া তৈরিতে বাঁশ ইউজ করা হয়, খুঁটি তৈরিতে বাঁশ ইউজ করা হয়। এছাড়া আখ, এটাকেও কিন্তু ঘর তৈরির কাজে বিভিন্ন সময় ব্যবহার করা হয়। এবং আখের ছোবড়া থেকে যেই তার যে ছোবড়াটা, সেটা থেকে কিন্তু পার্টেক্স তৈরি হয়। আর যে পার্টেক্সটা রয়েছে, এটা কিন্তু আমাদের আসবাবে ব্যবহার হচ্ছে। তাহলে আসবাব তৈরিতে আমরা আসলে আখটাকে পাচ্ছি। এরপর রয়েছে ঝাড়ু ঘাস। ঝাড়ু ঘাস জিনিসটা দিয়ে কি তৈরি করা হয়? আমাদের ঘর ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ু দরকার, সেই ঝাড়ু তৈরি করা হয়। আর যে ছন, এই ছনটা কি কাজে লাগে? ঘর তৈরির ক্ষেত্রে ঘরের যে ছাউনি, এই জিনিসগুলো দিতে কিন্তু ছন প্রয়োজন। আর ধানও কিন্তু, ধানের যে খড় হয় সেটা থেকে কিন্তু ঘর তৈরিতে, ঘরের উপরে যে ছাউনি, সেটা দিতে ধানের খড়টাও কিন্তু কাজে লাগে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পোয়েসি গোত্রের আসলে গুরুত্বটা এত কেন, কেন এটাকে আমরা এত ভালোভাবে পড়ছি। এবং আমরা আমাদের সিলেবাসে পড়ি হচ্ছে ধান সম্পর্কে, কারণ ধানের একটা বিশাল অনেক সুদূর প্রসারী ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, তুমি খাবার হিসেবে যেমন নিজের খাবার হিসেবে ব্যবহার করছো, ঠিক একই সাথে তোমার যেই পশু রয়েছে, তুমি যাদেরকে পালছো, তাদের খাবারের জন্য তোমার ধান প্রয়োজন। এছাড়া তুমি জ্বালানি হিসেবে ধানকে ব্যবহার করতে পারো, আবার ঘর তৈরিতেও ধানকে ব্যবহার করতে পারো। এই জন্য ধান সম্পর্কে আমরা ভালোভাবে পড়ছি। পোয়েসি গোত্রের মধ্যে ধানের স্পাইকলেটটা সম্পর্কে আমরা মেইনলি পড়ছি। তো এই ছিল আজকের ভিডিও, যেই ভিডিওটাতে আলোচনা করেছি একবীজপত্রী উদ্ভিদ সম্পর্কে এবং পোয়েসি গোত্র সম্পর্কে এবং পোয়েসি গোত্রের গুরুত্ব সম্পর্কে। তো আশা করি তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখবে এবং এই ভিডিওতে কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি কমেন্ট সেকশনে জানিয়ে দিবে।